সবেমাত্র তোমরা ক্লাস 11 এক্সাম দিয়ে এসছো। 11-এ দুটো সেম ছিল, অর্থাৎ সেমিস্টার 1 আর সেমিস্টার 2, সেগুলো সবে দিয়েছো, এখনো রেজাল্ট আউট হয়নি, রেজাল্ট আউট হবে, কিন্তু সেটা স্কুলের পরীক্ষা, স্কুলের এক্সাম, অসুবিধা সেখানে কিছু নেই। কিন্তু এবার যে এক্সাম দুটো দিতে চলেছে, অর্থাৎ সেমিস্টার থার্ড, মানে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, এই থার্ড আর ফোর্থ এই দুটো সেমিস্টারই কিন্তু কাউন্সিলের আন্ডারে হবে এবং বাইরের স্কুল, সেটা মাথায় থাকে যেন। তাই সেভাবে সুন্দর করে পড়াশোনা করতে হবে যাতে এই সেমিস্টার দুটো দিয়ে খুব ভালো রেজাল্ট হয়। একদম প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে, শুরু করতে হবে। আজকের আমরা শুরু করছি ইংরাজি থার্ড সেমিস্টারের সিলেবাস। এবার সিলেবাস কেন, হয়তো আমরা আজকে প্রথমেই পড়তে পড়তে চলে যেতে পারতাম, কিন্তু আমরা একটা জায়গায় যাব, সেই জায়গায় পৌঁছানোর আগে তার যদি সঠিক পথটা না জানি, তাহলে কিন্তু সে জায়গায় আমরা ঠিকঠাক পৌঁছতে পারবো না। অর্থাৎ আমাদের পড়ার আগে সিলেবাসটা খুব নিখুঁতভাবে জানতে হবে। সিলেবাসটা ভালো করে নিখুঁতভাবে জানা থাকলে আমরা কোথা থেকে কতটা কিভাবে করব সেটা কিন্তু আমাদের সুবিধা হবে। সেই সিলেবাসটা নিয়ে আজকে বলবো এবং আজকেই টেক্সট আমরা শুরু করে দেব। তো সিলেবাসটা কি না, দেখো সেমিস্টার 3-র জন্য, থার্ড সেমিস্টারের জন্য 40 মার্কস এমসিকিউ। সেখানে তোমাদের পড়তে হবে প্রোজ। প্রোজ কটা আছে? 1, 2, 3, তিনটে প্রোজ আছে, ঠিক আছে। প্রথম প্রোজ কি আছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, কার লেখা? বাই রাস্কিন বন্ড। সেকেন্ড কি আছে? স্ট্রং রুটস, কার লেখা? এপিজে আব্দুল কালাম। আর থার্ড আছে দেখো দ্য বেট, অ্যান্টন চিকভের লেখা। এই তিনটে তোমাদের প্রোজ পড়তে হচ্ছে। এই তিনটে প্রোজ থেকে প্রথমটা থেকে পড়বে 4 নাম্বার, দেখো 4 মার্কস এম লেখা আছে, তারপর 3, তারপর 3, মানে প্রথমটা পড়লেই পাবে 4টে এমসিকিউ, তারপরে পাবে 3টে এমসিকিউ, তারপরে পাবে ফের 3টে এমসিকিউ। তাহলে এই 4, 3, 3, তাহলে কত হলো? 10। তাহলে টোটাল প্রোজ থেকে আমরা কত নাম্বার পাচ্ছি? 10 মার্কস, ঠিক আছে। এরপর আসছি পোয়েট্রি। কটা পোয়েট্রি আছে? আমাদের মাত্র পড়তে হবে দুটো পোয়েট্রি। কি দুটো পোয়েট্রি? একটা আছে আওয়ার ক্যাজুয়াল ট্রি, সেটা হচ্ছে তরু দত্তের লেখা, আর আরেকটা আছে ইউলিসেস। ইউলিসেসটা কার লেখা? অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। এখান থেকে পাবে প্রথমটা আওয়ার ক্যাজুয়াল ট্রি, যেটা তরু দত্তের লেখা, সেখান থেকে পাবে 5টা এমসিকিউ, 5 মার্কস। আর তারপরটা ইউলিসেস থেকে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা, সেখান থেকেও পাবে 5টা, যেহেতু মাত্র দুটো পোয়েট্রি আছে। 5, 5, তাহলে 5, 5 এমসিকিউতে কত হলো? 10। বোঝা গেল কি বললাম? আর আছে ড্রামা। ড্রামা কি আছে? রাইডার্স টু দ্য সি, জেমস ইঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি। এখান থেকে কিভাবে? এখান থেকেও পাবে 5 নাম্বার, রাইডার্স টু দ্য সি থেকে। আর কি আছে? টেক্সচুয়াল গ্রামার। সেমিস্টার 3-র জন্য, থার্ড সেমিস্টারের জন্য প্রথমটাতে আছে টেক্সচুয়াল গ্রামার। সেই টেক্সচুয়াল গ্রামার কত? 5 নাম্বার। আর কি আছে? আর আছে আনসিন। থার্ড সেমে আনসিন, আনসিন থেকে পড়বে কত? 10 নাম্বার। সেই 10 নাম্বারেও কিন্তু একটু ভাগ আছে। কি ভাগ? না, 5টা পড়বে ট্র্যাডিশনাল ওয়েতে, সেই আনসিন থেকে প্রশ্ন তুলে দেবে, প্রশ্ন তুলে দিলে আনসিন থেকে নিয়ে ইনফরমেশন নিয়ে তোমরা করবে। আর 5টা পড়বে আবার ওই আনসিন থেকে গ্রামারের দিকে, কোন অ্যান্টোনিম পড়তে পারে, কোন সিনোনিম পড়তে পারে, আর্টিকেল প্রিপোজিশন বলতে পারে, ঠিক আছে, কোন জিরান্ড বলতে পারে, পার্টিসিপল বলতে পারে, বিভিন্ন রকম গ্রামার মিলিয়ে 5টা কিন্তু ট্র্যাডিশনাল পড়বে প্রশ্ন এই আনসিন থেকে। তাহলে 5 তোমরা পাচ্ছ। আর 5 পড়বে ওই আনসিন থেকে তুলে আনা কিছু গ্রামার। সেই গ্রামারে সে অ্যান্টোনিম হতে পারে, সিনোনিম হতে পারে, জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, আর্টিকেল প্রিপোজিশন হতে পারে, এই রকম গ্রামার। তাহলে 5, 5, 10, যদিও এখানে ভাগ করিনি, আমি একসঙ্গে লিখেছি 10 নাম্বার, টোটাল 10 যেহেতু আসছে। তাহলে এই হলো প্রোজ থেকে আমরা 10, পোয়েট্রি থেকে 10, ড্রামা থেকে 5, 10, 10, 20, 5, 25, আর টেক্সচুয়াল গ্রামার 5, তাহলে 30, আর আনসিন 10, এই হলো 40। টোটাল এই হলো একটা আমাদের সিলেবাস। যে সিলেবাসটা ভালো করে ফলো করতে হবে, যা বলবো শুনবে, যেখানে আন্ডারলাইন করব, যেভাবে তোমাদেরকে আমি রেডি করব, ভালো করে সেগুলো শুনে পড়াশোনা করবে, রোজের পড়া রোজ করবে, নিশ্চয়ই দেখবে ভালো রেজাল্ট অবশ্যই হবে। যেভাবে এই গত বছরও রেজাল্ট আশা করি ভালো হবে, মানে হয়েছিল, থার্ড সেমে হয়েছিল, তাদের যারা 12 পরীক্ষা দিল, এবারে 4th সেম দিল, তোমাদেরও আশা করি সেভাবে সুন্দর রেজাল্ট। দেখো এই যে প্রথমটা আছে, আজকের আমি একেবারে ক্লাসটাও ভাগ করে দিচ্ছি। কিভাবে? দেখো
আমরা প্রথম যেটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, এটা আমরা শেষ করব 4 দিনে। এটা আমরা শেষ করব কত দিনে? 4 দিনে। 4 দিন পড়বো, একটা টার্গেট করে নেব। সময় আমাদের কিন্তু খুব কম, সেই সময়ের মধ্যে আমাদের কমপ্লিট করে ভালো করে আবার যদি আমরা রিভিশন দিতে পারি সেটা আমাদেরই লাভ। তাহলে এটা শেষ করবো আমরা 4 দিনে, 4D লিখছি আমি, 4 days। ওকে, আচ্ছা, স্ট্রং রুটস শেষ করবো আমরা 3 দিনে, আর দ্য বেড শেষ করব 5 দিনে। একটু বড় দ্য বেডটা, যার জন্য আমরা 5 দিন নিচ্ছি। ঠিক আছে, তোমরা হয়তো ভাববে যে 5 দিন, এতগুলো দিন। সোজা কথাই বলছি, দেখো একটা, সেটা হলো আমাদের কি করতে হবে, আমাদের কচ্ছপের মতো দৌড়াতে হবে, কিন্তু রেসটা জিততে হবে। শুধু শুধু খরগোশের মতো দৌড়ে আমাদের কিন্তু কোনো লাভ নেই। তার কারণ আমরা এমন করে পড়ে চলে গেলাম, একদিন দুদিন নিয়ে রানিং পড়ে চলে গেলাম, যার মধ্যে এমসিকিউ পড়লে কিন্তু আমরা ওদেরকে কি করলাম না, এমসিকিউ পাচ্ছি না, এমসিকিউ মাথায় নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছি না, রানিং পড়ে গেলাম। ঠিক আছে, এই জন্য আমি সময় নিয়ে একটু বলছি, যে সময় নিয়ে পড়বো, ভালো করে পড়বো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বুঝবো, বুঝলেই আমাদের কাজ শেষ। তাহলে বুঝতে পেরেছো, 4 দিন, 3 দিন আর 5 দিন নিয়েছি। এবার আমরা আসছি পোয়েট্রিতে, আওয়ার ক্যাজুয়ালিটি। এই যে পোয়েট্রিটা আছে, কবিতাটা আছে তরু দত্তের লেখা, এটা কিন্তু বিগ সাইজ। ভেবো না যে তোমাদের আগে যেমন ছিল ক্লাস 11-11ও তো বড় ছিল, 10-এ যে না ছোট 12 লাইন বা 14 লাইন, ঠিক আছে, বা 20 লাইনের কবিতা, বেশ বড় কিন্তু। দুটো কবিতাই কিন্তু খুব বড় বড়। ঠিক আছে, ইউলিসেস তো 3 পাতা, 3 পাতার একটা কবিতা, মানে একটা কবিতা আরো 3টে বা 4টে কবিতার সমান। ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে বলবো ভালো করে শুনবে, নিশ্চয়ই তোমরা খুব ক্লিয়ার বুঝবে। কোনো লাইনে কোনো কিছুতে অসুবিধা থাকবে না, জড়তা থাকবে না, আরো বরং সহজ লাগবে এবং খুব ইন্টারেস্ট পাবে কবিতার মধ্যে, আশা করছি। তো এইটা নেবো আমি, ধরে নাও 3 দিন, আর ইউলিসেস নেবো 3 দিন, এটাও 3 দিন, এটাও 3 দিন। আচ্ছা, এবার আসছি রাইডার্স টু দ্য সি। এই যে ড্রামাটা, এই ড্রামাটা কিন্তু বড়, বেশ বড়। এই ড্রামাটা আমরা নেব ধরে নাও 8 দিন। 8 দিন, ভাবছো 8 দিন এত বড়। ঠিক আছে, সেটা দেখলে বুঝতে পারবে কতটা বড়। কিন্তু আমরা যেভাবে পড়বো খুব ভালো করে, আমি আগেই বলেছি কিন্তু, যে আমরা খরগোশের মতো দৌড়াতে চাই না, যে এমন করে দৌড়ে চলে গেলাম যেখানে দাঁড়িয়ে আমি কিছু বুঝতে পারছি না, কোনো এমসিকিউ অ্যাটেন্ড করতে পারছি না। আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা কচ্ছপের মতো যাব, কিন্তু প্রতিযোগিতা জিতবো। অর্থাৎ আমাদের কোনো প্রশ্ন যেন না অসুবিধা হয়, কোনো প্রশ্ন যেন না আটকায়, সেই টার্গেটে আমার যেতে হবে। সময়টা কি পাচ্ছি দেখো, ব্যাস। এবার এখানে যে আমি ডেগুলো লিখলাম, মোট কদিন হচ্ছে তাহলে দেখো, 4, 3, 3, 5, 4, 3, 7, 5, 12, 12 আর 3, 3, 6, তাহলে 12 আর 6, 18, 18 আর এদিকে 8 দিন রেখেছি, তাহলে 18 আর 8-এ কত হচ্ছে 26। আর আমরা প্রত্যেক মাসে ডেট পাবো কটা করে? 8টা করে ডেট পাবো। তাহলে 8টা করে ডেট পেলে আমাদের কত লাগছে? 3 মাস, 3 আসছে 24 হচ্ছে, আরো 2 দিন এক্সট্রা, ধরে নাও 4 মাস। আমি সর্বোচ্চ 4 মাস বলছি। আমাদের হাতে কি আছে? আমরা শুরু করছি এই মার্চ থেকে, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে পরীক্ষা, তবু 2 মাস পাবো। এই 2 মাস আমরা আবার হালকা করে একবার রিভিশন করে নিতে পারবো, রিভাইজ করে নিতে পারবো পুরো সিলেবাসটা। আর এই যে ডেট বলেছি না, এই যে ডেট টোটাল 26টা আসছে, বা ধরে নাও যা আসছে, এই ডেটের মধ্যে, ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার আর আনসিন আমরা অনেক প্র্যাকটিস করব, শুধু টেক্সট পড়বো না। টেক্সট পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব? টেক্সচুয়াল গ্রামার করে করে যাব ওর মধ্যে থেকে, আর তার সাথে সাথে আনসিনও প্র্যাকটিস করে যাব। ঠিক আছে, গেলে এই একই সময়ের মধ্যে আমাদের যেমন টেক্সটটাও কমপ্লিট হবে, টেক্সট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেক্সচুয়াল গ্রামার আর আনসিনটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি সর্বোচ্চ ধরে নিয়েছি 4 মাস, তবু আমরা 6 মাস পাবো, 2 মাস এক্সট্রা পাচ্ছি, সেই 2 মাস আমরা রিভাইজ করব। ক্লিয়ার? তাহলে আমাদের পরিকল্পনা বছরের প্রথম থেকে একদম পরিষ্কার, যে কিভাবে আমরা সিলেবাসটা কভার করব, কতগুলো দিন আমাদের সময় লাগবে, আর কোন প্রোজ, পোয়েট্রি, ড্রামা থেকে কত করে নাম্বার পরীক্ষাতে পড়বে, সেই রকম আইডিয়া নিয়ে পড়বো। তাহলে প্রথম আজ শুরু করছি কোনটা? প্রথম যে প্রোজটা আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, এইটাই প্রথম থেকে শুরু করছি আজকের, যেখান থেকে আমরা 4টে এমসিকিউ পাবো।
মাত্র 4টে এমসিকিউ, এবং এমসিকিউ তোমরা জানো ইতিমধ্যে ক্লাস 11 ফার্স্ট সেম দিয়েছো, সেখানে কিন্তু এমসিকিউ নর্মাল এমসিকিউ পড়ে না, এমসিকিউ অনেক রকমের পড়ে জানো, ঠিক আছে, এ বি ম্যাচিং পড়তে পারে, ঠিক আছে, সেখানে ডায়াগ্রাম বেস পড়তে পারে, অনেক রকম ভাবে রিঅ্যারেঞ্জ পড়তে পারে, এই রকম এমসিকিউ করতে হবে। তাই প্রথম থেকে ধরে ধরে যেভাবে বলবো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড শুনবে ভালো করে, এবং বাড়িতে গিয়ে সেভাবে বারবার পড়বে, পড়লে দেখবে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ক্যারেক্টার বা নর্মাল এমসিকিউ সমস্ত পারবে যেভাবে বলবো। আর পড়ানোর সময় যেগুলো আন্ডারলাইন করবো সেগুলো আন্ডারলাইন করে নেবে, আন্ডারলাইন করলে কি হবে না তার মধ্যে থেকেই তোমরা সমস্ত কিছু পাবে আশা রাখছি। ঠিক আছে, শুরু করছি আজকে প্রথম প্রোস দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, 4টে এমসিকিউর জন্য। প্রথম যে প্রোস দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, কার লেখা এটা? এটা লেখা হচ্ছে রাস্কিন বন্ড। আমরা একটু রাস্কিন বন্ড সম্পর্কে জেনে নেব, তবে অতিরঞ্জিত কিছু জানবো না যে অনেক বেশি কিছু, তার সম্পর্কে পরীক্ষাতে তেমনটা হয়তো আসবে না, টেক্সট বেশি আসবে, যেটুকু প্রয়োজন সেটুকু জানবো। ঠিক আছে, দু একটা কথা। এই রাস্কিন বন্ড 19 মে 1934, তাহলে 19 মে 1934 জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তার বাবা মা মানে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর, বিচ্ছেদ হয়েছিল বাবা মা, এবং মা মারা যাওয়ার পর মার সঙ্গে উনি থাকতেন। উনি গ্র্যান্ড মাদারের সঙ্গে বড় হয়েছিলেন। ইন্ডিয়াতে প্রথমে উনি ছিলেন সিমলা, ঠিক আছে, সিমলা ছিল প্রথমে, দেরাদুন, তারপর সিমলাতে শিফট হয়। দেরাদুন প্রথম ছিলেন গ্র্যান্ড মাদারের সাথে, তারপর সিমলাতে শিফট হয়। এখন হিমাচল প্রদেশে আছে, এখনো বেঁচে আছেন। এখন তার এজ হচ্ছে 91, এখনো তিনি কিন্তু জীবিত। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধি কিন্তু পেয়েছিলেন। দু একটা কথা জানলাম, তাহলে দু একটা কথার মধ্যে জানলাম যে উনি অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইমস ছোটবেলা কেটেছে কার সঙ্গে? তার ঠাকুমার সঙ্গে, গ্র্যান্ড মাদারের সঙ্গে। ঠিক আছে, তিনি মোটামুটি পাহাড়ি অঞ্চলে বেশি কাটিয়েছেন। ঠিক আছে, দেরাদুন ছিলেন, সিমলাতে ছিলেন, হিমাচল প্রদেশে আছেন, যার জন্য তার বেশিরভাগ লেখাতে আমরা লক্ষ্য করব এই পাহাড়ি অঞ্চলের যে প্রকৃতি হয়, যেমন সৌন্দর্য হয় প্রকৃতির, তার যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারগুলো কিন্তু তার বেশিরভাগ লেখাতে আমরা পাবো, এবং এখানে থেকেও আমরা পাবো। এই যে আমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এখানেও কিছু ছাপ পাবো। তোমরা জানলে অবাক হয়ে যাবে, তিনি ছোট গল্প নিজের লাইফে প্রায় 500 খানা লিখেছিলেন। 500 ছোট গল্প লিখেছিলেন, 500। এর মধ্যে আবার 40টা বুকস লিখেছিলেন, 40টা বুকস লিখেছিলেন বাচ্চাদের জন্য, চিলড্রেন অথর হিসেবে। ঠিক আছে, বাচ্চাদের লেখাও তিনি লিখেছিলেন, কিন্তু তার মধ্যে 500 ছোট গল্প আছে, আর 40টা বই আছে, যে বইগুলো সমস্ত কাদের জন্য? বাচ্চাদের জন্য। তাহলে এই পর্যন্ত দু একটা কথা বললাম, বোঝা গেল? এই যে গল্পটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা একটা, তার গল্পগুচ্ছ আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, যেটা 1988-তে পাবলিশড হয়, 1988-এ। তাহলে যদি বলে পরীক্ষায়, একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলিটা নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে, কোথা থেকে, কোন বই থেকে? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, 1988 এখান থেকে নেওয়া হয়েছে। এইটুকু আমাদের ছোট করে জানলে চলবে, এর বেশি আমাদের জানার এখানে প্রয়োজন নেই। আমি টেক্সটে আস্তে আস্তে যাই। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড শুরু হচ্ছে, প্রথম লাইনেই বলছেন, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম। ঠিক আছে, আমি বলতে এখানে কে? আই বলতে এখানে অথর নিজে বলছেন, অথর নিজের কথা বলছেন যে যখন, আর অথর কে? রাস্কিন বন্ড। বুঝতে পারছো যে যখন আমি কলেজে ছিলাম, I used to spend my summer vacations in Dehera. I used to, দেখো পড়তে গিয়ে আমরা এখানে একটা সেমি মোরাল ভাব পেলাম, কিন্তু used to,
একটা অভ্যাসগত দিক যেমন করতো বোঝাতো, মানে তিনি যেতেন কোথায়, ইউজ টু স্পেন্ড মানে তিনি কাটাতেন কোথায় না, মাই সামার ভ্যাকেশনস আমার গরমের ছুটিগুলো, ঠিক আছে, গরমের ছুটি মানে সামার ভ্যাকেশনস ইন দেহেরা। দেহেরা হচ্ছে দেহেরাদুনের শর্ট ফর্ম। দেহেরাদুনকে শর্ট এখানে বলছে কি দেহেরা। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি সমভূমি ত্যাগ করে চলে যেতাম। প্লেন্স মানে এখানে কি সমতল ভূমি, অর্থাৎ তিনি যেখানে থাকতেন, যে কলেজে যেখানে কাটাতেন সেটা সমতল ভূমি ছিল। যেমন আমাদের এটা সমতল ভূমি, আমরা যদি এখান থেকে পুরুলিয়া বাঁকুড়া ওদিকে যাই যেখানে পাহাড় পর্বত আছে, ঠিক আছে, সেটা হিলস এরিয়া হবে। তাহলে তিনিও সেরকম সমতল ভূমি ত্যাগ করতেন কখন না, ইন মে, আর্লি ইন মে মানে মে মাসের শুরুতে। আন্ডারলাইন করবে এই দুটো জায়গায়। প্রথমত সামার ভ্যাকেশন কাটাতেন, কোথায় কাটাতেন, দেহেরাতে কাটাতেন, সেটা আন্ডারলাইন। আচ্ছা, আর কখন না কোথায় যেতেন তিনি না, গ্র্যান্ড মাদার্স প্লেসে যেতেন। তাহলে ওখান থেকে প্রথম লাইন থেকে আমরা তিনটে জিনিস পেলাম, কি কি, যে তিনি কখন যেতেন সামার ভ্যাকেশনসে, কোথায় যেতেন দেহেরা অর্থাৎ দেহেরাদুন, আর কোথায় দেহেরাদুনে কোথায় কার বাড়িতে যেতেন না, গ্র্যান্ড মাদার্স প্লেসে যেতেন। তারপরে কখন তিনি সমতল ভূমি ত্যাগ করতেন না, আর্লি ইন মে, মে মাসের শুরুতে, আন্ডারলাইন করে রাখবে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, ফিরে আসতেন কখন, জুলাইয়ের শেষে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন, ছোট্ট স্টেশন মানে ছোট্ট রেলওয়ে স্টেশন একটা, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। কত মাইলের দূরত্ব ছিল না, দেহেরা থেকে 30 মাইল, ডিপ করে আন্ডারলাইন করে রাখবে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই, তাহলে এটা চিহ্নিত হয়েছিল কিভাবে না, এটা চিহ্নিত হয়েছিল যে এরপর থেকে খুব ঘন ইন্ডিয়ান মানে ভারতীয় তরাই অঞ্চল, তরাই যে জঙ্গল, সেই জঙ্গল শুরু হয়েছে। এটা এটা কি না চিহ্নিত হয়েছিল যে ওই দেউলি স্টেশনটাকে পার করার পর তাহলে আমাদের কি শুরু হয়ে যাবে না, জঙ্গল, কিসের না, ভারতীয় তরাই যে জঙ্গল সেটা শুরু হয়ে যাবে। আর চলবে কত দূর পর্যন্ত, প্রায় 30 মাইলস। খেয়াল রেখো, আন্ডারলাইন করো, কি জঙ্গল শুরু হয়েছিল। The train would reach Deuli at about 5 in the morning. ট্রেনটি দেউলিতে পৌঁছতো কখন না, ভোর 5টার সময়। আমরা বলতে পারি যে at dawn, উষা, তখন ভোর 5টা মানে তো উষা বলতে পারি আমরা, তাই না, এই 4টে-5টার দিকে। তাহলে উষাতে গিয়ে পৌঁছতো, টাইমটা আন্ডারলাইন করে রাখবে, কখন পৌঁছতো না, about 5 in the morning, প্রায় 5টার সময় গিয়ে সেখানে পৌঁছতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, বলছে যখন সেই স্টেশনটা ডিমলি মানে খুব ক্ষীণ ভাবে কি হতো না, আলোকিত হয়ে থাকতো কি দ্বারা, ইলেকট্রিক বাল্বস, ইলেকট্রিকের যে বাল্বগুলো আছে, ইলেকট্রিক বাল্ব মানে তড়িৎ যে বাল্ব, অ্যান্ড অয়েল ল্যাম্পস এবং তেলের যে ল্যাম্প, আমরা অনেকে বাড়িতে জ্বালাই না কেরোসিন তেল দিয়ে ল্যাম্প, সেই ল্যাম্প জ্বলতো, জ্বলে হালকা করে ক্ষীণভাবে আলোকিত করে রাখতো ওই স্টেশনটা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। তাহলে উষা আগেই বলেছি 5টার সময় পৌঁছতো মানে উষা, সেই ভোরের ক্ষীণ আলোতে কি হতো না, সেই জঙ্গলটা, যে জঙ্গলটা ছিল রেলওয়ে স্টেশনের ওপারে, রেলওয়ে ট্র্যাক, ট্র্যাক মানে লাইন, লাইনের যে ওপারে ছিল সেটা হালকা করে দেখা যেত, ঠিক আছে। তাহলে বলছে কি যে দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, উষার আলোতে, হালকা আলোতে হালকা করে দেখা যেত জঙ্গলটা কি না, যেটা ট্রাকের ওপরে ওই লাইনের ওপারে ছিল। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, লোন মানে একা, মানে অর্থাৎ বলছে যে দেউলিতে প্ল্যাটফর্মের সংখ্যা কটা ছিল, প্ল্যাটফর্ম এবারও আমরা দেখেছি অনেক, 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ওটা কটা ছিল প্ল্যাটফর্ম, তাহলে দেউলিতে একটা লোন প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য। অ্যান্ড আ ওয়েটিং রুম, একটা অপেক্ষাগৃহ ছিল, অপেক্ষাঘর। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড আ টি স্টল, সেই প্ল্যাটফর্মকে গৌরবমণ্ডিত করেছিল কি, বুস্টেড করেছিল কি, একটা মাত্র চায়ের দোকান। আর ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতা, না ফিউ স্ট্রে ডগস, আর কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, আর অন্য কিছু তেমনটা ছিল না। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, ট্রেনটা সেখানে দাঁড়াতো শুধুমাত্র 10 মিনিটের জন্য। ডিপ করে আন্ডারলাইন করবে, কতক্ষণ দাঁড়াতো সেখানে, 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে দ্রুত গতিতে জঙ্গলে প্রবেশ করার আগে। রাশ মানে দৌড়ানো, এখানে ট্রেনও দৌড়চ্ছে,
তা দ্রুতগতিতে জঙ্গলটায় প্রবেশ করার আগে সেখানে দাঁড়াতো কতক্ষণের জন্য? অনলি 10 মিনিটস। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যে প্যারা শেষ হলো তাতে কোনো অসুবিধা আছে আর নেই তো? ব্যাস, তারপর বলছি why it stopped at দেউলি। এটা দেউলিতে কেন দাঁড়াতো? আই ডোন্ট নো। তাহলে অথর বলছেন যে এই ট্রেনটা দেউলিতে দাঁড়াতোই বা কেন? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কখনো কোনো কিছু সেখানে ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে কখনো নামেনি। অ্যান্ড নোবডি গট ইন, কেউ কখনো সেই স্টেশন থেকে, দেউলি স্টেশন থেকে ট্রেনে ওঠেনি। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কখনো সেখানে কুলি থাকতো না, একটাও কুলি দেখা যায়নি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু ট্রেনটা সেখানে দাঁড়াতো বা থামতো এ ফুল 10 মিনিটস, একদম সম্পূর্ণ পুরোপুরি 10 মিনিট দাঁড়াতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টার ধ্বনি শোনা যেত বা ঘন্টার আওয়াজ শোনা যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, আর রক্ষী তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি, এবং তৎক্ষণাৎ কি হতো না, দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলিকে পিছনে ফেলে যাওয়া হতো। অ্যান্ড ফরগটেন, ভুলে যাওয়া হতো। মানে ট্রেনটা সঙ্গে সঙ্গে বেল বাজতেই কি হতো, যখন হুইসেলটা বাজতো, যখন গার্ড রক্ষী হচ্ছে হুইসেল দিত, সঙ্গে সঙ্গে ট্রেনটা দেউলি ছেড়ে চলে যেত, আর দেউলি পিছনে পড়ে যেত এবং মানুষজন দেউলির কথা ভুলে যেত। কেন? দেউলিতে কখনো কোনো কিছু ঘটেনি, কিছুই ঘটেনি। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি একটু অবাক হতাম। আবার দেখো সেমি মোডাল ভার্ব ইউজ করেছে, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেয়ালগুলোর ওপারে পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার সর্বদা দুঃখ হতো বা দুঃখ অনুভব করতাম সর্বদা এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটা সম্পর্কে। অ্যান্ড ফর দ্য প্লেস, ওই জায়গাটা, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, কেউ ওই জায়গায় ঘুরতে চায় না ঘুরতে যায়, তাই জায়গাটা নিয়ে আমার খুব দুঃখ হতো। আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন, একদিন আমি ট্রেন থেকে নেমে যাব আর দেউলিতে অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং দিনটা কাটাবো সেখানে। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরকে আনন্দ দেওয়ার জন্য, যাতে অন্তত শহর আনন্দিত হয় যে আমার কাছে কেউ এসছে, এই জন্য। আই ওয়াজ 18, আমি ছিলাম 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমার কাছে ঘুরতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাত্রির ট্রেনটা দাঁড়িয়েছিল কোথায়? দেউলিতে। দেউলি তাহলে কি আগে বলেছি, স্মল রেলওয়ে স্টেশন, সেখানে দাঁড়িয়েছিল। কতক্ষণের জন্য দাঁড়ায়? ব্যাস 10 মিনিটস, মাথায় রেখো, দাঁড়িয়েছিল। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে কি হলো না প্ল্যাটফর্মে এলো। সেলিং বাস্কেটস, সে কি করছিল? আন্ডারলাইন করো, কি করছিল না সেলিং বাস্কেটস, সে ঝুড়ি বিক্রি করছিল। দেখো এবার একটু আমরা এই গল্পের রোমান্টিক ফেজে আস্তে আস্তে যাব, ঠিক আছে? তাই না? রোমান্টিক ফেজে যাচ্ছে বলে খুব আনন্দিত হচ্ছে তোমরা, ঠিক আছে? স্বাভাবিক। দেখো কি হলো না, একটা মেয়ে দেখা গেল যে প্ল্যাটফর্মে এলো, সে কি করছে না সে ঝুড়ি বিক্রি করছে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডার সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাউল, এই শাল, যেটা আমরা শাল বলি না, শাউল, কি করেছিল শাউল না থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধে ফেলে রেখেছিল একটা শাল, যেহেতু শীত ছিল। হার ফিট ওয়ার বিয়ার, বিয়ার মানে কি? বিয়ার মানে হচ্ছে নগ্ন, মানে যেটা আমরা উলঙ্গ বলি, মানে তার পা ছিল খোলা, অর্থাৎ পায়ে কোনো জুতো ছিল না, ঠিক আছে? তার পা ফাঁকা ছিল। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, আর তার কাপড় জামাগুলো কি ছিল? পুরানো ছিল। বাট শি ওয়াজ আ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে কি করছিল? হাঁটছিল বেশ গ্রেসফুলি, উজ্জ্বলভাবে, সুন্দরভাবে হাঁটছিল। এখানে বিউটিফুলিও বলতে পারো যে জায়গাটা। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং হাঁটছিল মর্যাদার সঙ্গে। সে যে বিক্রি করছিল ঝুড়ি বলে এমনি নর্মালভাবে হাঁটছিল তা না, বেশ মর্যাদা নিয়ে ডিগনিটি নিয়ে হাঁটছিল, শাল টাল কাঁধে দিয়ে, ঠিক আছে? সুশীলভাবে সুন্দরভাবে মেয়েটা হাঁটছিল। When she came to my window, যখন সে এসেছিল আমার জানালার কাছে, she stopped, সে দাঁড়িয়ে গিয়েছিল। She saw that, সে দেখেছিল যে I was looking at her intently, আমি তার দিকে দেখছিলাম খুব
ইন্টেন্টলি, মনোযোগ দিয়ে তীক্ষ্ণভাবে দেখছিলাম, মানে এক দৃষ্টিতে দেখা, ইন্টেন্টলি, ঠিক আছে, এক দৃষ্টিতে আমি তাকে দেখছিলাম। দেখো, ঠিক আছে, মজা পাচ্ছ গল্পে? অভিক কি হচ্ছে? হ্যাঁ, সে জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে না, বলছে আমি তার দিকে কিন্তু এক দৃষ্টিতে দেখছিলাম, একদম ইন্টেন্টলি ভাবে দেখছিলাম তার দিকে। বাট অ্যাট ফার্স্ট হি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে কি করলো, সে এমন ভান করলো যেন সে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, প্রথমে এমন ভান করলো যেন দেখতে পাচ্ছে না। শি হ্যাড আ পেল স্কিন, তার ছিল একটা ফ্যাকাশে, মানে স্কিন মানে কি, গায়ের চামড়া না, ফ্যাকাশে মানে এখানে কিন্তু ফর্সা, পেল মানে এখানে বিবর্ণ হয়, কিন্তু এখানে পেল মানে ফ্যাকাশে বলতে যে অর্থাৎ সে ভালো ফর্সা ছিল কিন্তু, ঠিক আছে। আর কি, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আর তার কালো চকচকে চুলটা বেশ ভালো মানাচ্ছিল তার সাথে, অ্যান্ড ডার্ক ট্রাভেল আইস, ঠিক আছে, তার কেমন অ্যাপিয়ারেন্স ছিল, আন্ডারলাইন করে নাও অ্যাপিয়ারেন্সটা, ঠিক আছে, তার কালো আর উদ্বিগ্ন চোখ। ট্রাভেল আইস মানে কি, ট্রাভেল আইস মানে হচ্ছে উদ্বিগ্ন চোখ, তার চোখে যেন একটা, ঠিক আছে, উদ্বিগ্নতা ছিল যে কি করব কি ব্যাপার, হ্যাঁ, সবাইকে দেখার জন্য যে উদ্বিগ্নতা তার চোখে ছিল। অ্যান্ড দেন তারপরে দোজ আইজ, ওই চোখগুলো কি হলো, সার্চিং, খুঁজছিল, না চোখ যেন মানে কাউকে খুঁজছে। আর ইলোকোয়েন্ট, একটা চোখে যেন ভাষা ফুটে উঠেছে। ইলোকোয়েন্ট মানে কি, একটা ভাষা, ভাব, চোখের মধ্যে একটা ভাব, ভাষা ফুটে উঠেছে। মেড মাইন্ড, আমার সঙ্গে তার সাক্ষাৎ হলো, মানে তার চোখের সাক্ষাৎ হলো। কি সুন্দরভাবে বর্ণনা করেছেন দেখো রাস্কিন বন্ড, ঠিক আছে, কি যে তার যেন একটা উদ্বিগ্ন চোখ কাউকে খুঁজছিল, আর চোখের মধ্যে যেন দেখবে কিছু কিছু সময় আমরা কথা না বলে আমাদের চোখ ভাষা, চোখ হচ্ছে আমাদের কথা বলে দেয়। আমরা যখন কারো রেখে যাই এমন চোখ বের করি, ঠিক আছে, কোনো কথা বলছি না, তাদেরকে চোখ বের করছি এমন ভাবে যেন বলতে চুপ করো, কথা বলবো না। আবার এমন চোখ করছি যেন আমি একটু লাজুক, আবার আমার চোখেও ভাষা হয়, সেই ইলোকোয়েন্ট ব্যাপারটা এখানে বলতে চেয়েছে। তো মেয়েটার চোখ উদ্বিগ্ন এবং খুঁজছিল, আর চোখে ছিল যেন ভাষা, আর সেই চোখ দুটো কি হলো না, চোখ দুটো আমার সঙ্গে সাক্ষাৎ করলো, মানে দেখলো, আমার চোখে চোখ পড়লো, সোজা কথায়। ব্যাস, বুঝতে পারছো? শুধু গল্পটা কিন্তু ছোট গল্প নয়, গল্পের মধ্যে আমরা অল্প অল্প কিন্তু রোম্যান্স খুঁজে পাবো, ঠিক আছে, হালকা একটা মিষ্টি, ঠিক আছে, ভালোবাসাও খুঁজে পাবো, ঠিক আছে। এখানেই রাস্কিন বন্ড সার্থক তার ছোট গল্পের মাধ্যমে, ঠিক আছে। দেখো তারপর, she stood by my window for some time, সে দাঁড়িয়েছিল সেই মেয়েটি কিছুক্ষণ আমার জানালার কাছে, and neither of us said anything, আমাদের মধ্যে কেউই, অর্থাৎ না আমি আর না মেয়েটা, কোনো কিছুই বলিনি, মানে চুপচাপ ছিলাম। বাট when she moved on, যখন সে চলে যাচ্ছিল, I found myself, আমি নিজেকে খুঁজে পেলাম লিভিং মাই সিট, আমার জায়গা ছেড়ে দিয়েছি। কি আশ্চর্য ব্যাপার দেখো, আমরা দুজন যখন জানালায় দাঁড়িয়েছিলাম চোখে চোখ রেখে, কেউ কারোর সাথে কথা বলিনি, কিন্তু মেয়েটা যখন চলে যেতে লাগলো, কেন বুঝতে পারলাম না, আমি হঠাৎ করে দেখলাম আমি আমার জায়গাতে নেই, আমার জায়গা ছেড়ে দিয়েছি, মানে জায়গা ছেড়ে দিয়েছি মানে দেখো কি বলে, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং চলে গিয়েছি সেই কম্পার্টমেন্ট, ক্যারেজ মানে এখানে কি, ওই ট্রেনের কম্পার্টমেন্টের কথা বলতে চেয়েছে, তার দরজার কাছে। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কার জন্য, সেই মেয়েটার জন্য, সেই মেয়েটা যাতে সেই জানলা থেকে ঘুরে চলে আসে, এই দরজাকে দাঁড়িয়ে পড়েছি আমি আমার অজান্তে। কি বলছে এখানে, যে লিভিং মাই সিট, আমার মানে জায়গাটা ত্যাগ করে দিয়ে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, অথচ আমি বুঝতে পারিনি। তাহলে বুঝতে পারছো, ঠিক আছে, এমন একটা ইন্টেন্স মুহূর্ত তৈরি হয়েছে দুজনের মধ্যে, যে নিজের জায়গা ছেড়ে দিচ্ছে, নিজে বুঝতে পারছে না, দরজার গায়ে চলে গিয়েছে। দেখো, লুকিং দ্য আদার ওয়ে, দেখছিলাম অন্য পথের দিকে। I walked across to the tea stall, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম কোথায়, সেই চায়ের দোকানে। প্রথমেই বলেছে যে ওই পুরো প্ল্যাটফর্মের মধ্যে কটা চা দোকান ছিল, একটাই ছিল চা দোকান, সেই চা দোকানের সোজায় সে হাঁটতে হাঁটতে চলে গেল। A kettle was boiling over on a small fire, একটা কেটলিতে চা, কেটলি তো ডাইরেক্ট ফোটে না, কেটলিতে চা দেওয়া আছে নিশ্চয়ই, তাহলে কেটলিতে চাটা ফুটছিল কোথায়, অল্প আগুনের উপর। বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু সেই স্টলের যে মালিক ছিল, ওয়াজ বিজি, ব্যস্ত ছিল, সার্ভিং টি সামওয়্যার, টি, চা বিক্রি করতে কোথাও, অন দ্য ট্রেনে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি কিন্তু আমাকে অনুসরণ করলো সেই চায়ের দোকানের পিছন পর্যন্ত, মানে চা দোকান পর্যন্ত, ঠিক আছে। আমি মেয়েটা দিয়ে দেখাচ্ছিলাম প্রথমে, চোখে চোখ পড়লো, কেউ কথা বললাম না, মেয়েটা চলতে শুরু করলো। তাহলে কি হলো, লেখক কি করলেন, মানে আমাদের অথর কি করলেন, বাইরে চললেন ট্রেনের, এসে এদিক ওদিক দেখছিলেন, তিনিও দেখতে দেখতে তিনি চা দোকান দিয়ে গেলেন, দেখলেন সেই মেয়েটা তাকে অনুসরণ করে সেই চা দোকান পর্যন্ত যাচ্ছে। ব্যাস,
যাওয়ার পর কেন উদ্দেশ্য কি? মেয়েটার উদ্দেশ্য তো সেই বাস্কেটগুলো সেল করা, অর্থাৎ ওর কাছে ঝুড়ি ছিল যে ঝুড়িগুলো সেগুলো কি করা? বিক্রি করা। দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড। সেই মেয়েটি জিজ্ঞেস করলো, আপনি একটা ঝুড়ি কিনতে চান? দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলো কিন্তু বেশ শক্ত, ঠিক আছে, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, আন্ডারলাইন করো ডিপ করে, একদম খুব সুন্দর বেতের তৈরি। কিসের তৈরি? ঠিক আছে, ফাইনেস্ট কেনের তৈরি, বেতের তৈরি। নো আই সেড, আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি কোনো ঝুড়ি টুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম। তাহলে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা দাঁড়িয়েছিলাম সেখানে একে অপরের দিকে তাকিয়ে, ঠিক আছে, লেখক তাকিয়ে আছে মেয়েটার দিকে, মেয়েটা তাকিয়ে আছে লেখকের দিকে, অতএব দুজনেই অচেনা। একটা সুন্দর ভালোবাসা বা একটা সুন্দর রোম্যান্স ক্রিয়েট হচ্ছে সেখানে, ঠিক আছে, সেই গল্পটার মধ্যে আমরা এই রোম্যান্সটা পাবো। দেখো, হোয়াট সিমড মনে হচ্ছিল কি না আ ভেরি লং টাইম, অনেকক্ষণ ধরে, অ্যান্ড শি সেড, তারপর সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি নিশ্চিত তো যে আপনি কোনো ঝুড়ি কিনতে চান না? যেহেতু তার চোখের দিকে তাকিয়ে আছে, তা মেয়েটা চেনে না, ও চেনে না, তবুও তার দিকে হাঁ করে দেখছে, ঠিক আছে। তখন মেয়েটা বলছে, আপনি শিওর তো যে আপনি কোনো ঝুড়ি কিনতে চান না? অল রাইট, গিভ মি ওয়ান, আচ্ছা ঠিক আছে, দাও আমাকে একটা দাও। তাহলে অনেকক্ষণ পরে যখন মেয়েটা দুবার রিপিট করলো, করার পর তখন লেখক বলছেন, মানে আমাদের ন্যারেটর বলছেন, আচ্ছা ঠিক আছে, দাও দাও আমাকে একটা ঝুড়ি দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান, আমি নিলাম একটা, অন টপ, উপর থেকে, অ্যান্ড গেভ হার আ রুপি, কত টাকা দিয়েছিল? তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলটিকে স্পর্শ করার সাহস পেলাম না। এই শোনো, হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, অর্থাৎ কি, তার আঙুলটা স্পর্শ করার সাহস পেলাম না, মানে ছুঁইল না আঙুলটা। অর্থাৎ যখন দিচ্ছে, তাহলে আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, তুমি সেই জিনিসটা নিচ্ছ, এমন হতে তো পারে যে মিস্টেকেনলি তোমার হাত আমার হাতে লাগতে পারে, কিন্তু ঠিক আছে, কি ফিল হচ্ছিল ভাবো, ঠিক আছে, অথর কেমন ফিল করছিল সেটাও বর্ণনা করেছেন, যে আমি সাহস পাইনি তার আঙুলে হাত লাগবে এমনটা, আঙুলে আঙুল লাগুক, তাই না লাগুক সেভাবেই আমি একটা উপর থেকে তুলে নিলাম কি না একটা ঝুড়ি।